প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, অডিও আর্টের আজকের আয়োজনে আপনাদেরকে আমরা শোনাব বিশ্ববিখ্যাত বই অ্যানিম্যাল ফার্ম এর তৃতীয় পর্ব। অ্যানিম্যাল ফার্ম বইটি লিখেছেন জর্জ অরওয়েল। বইটি বাংলা ভাষায় আমাদের জন্য রূপান্তর করেছেন সুরাইয়া আখতার জাহান। বইটি প্রকাশ করেছে সেবা প্রকাশনী। তো চলুন বন্ধুরা, শোনা যাক অ্যানিম্যাল ফার্ম এর তৃতীয় পর্ব। দেখতে দেখতে শীতকাল এসে গেল। সব কিছু ঠিকমতোই চলছে, কেবল মলি একটু ঝামেলা করছে। রোজ কাজে যেতে দেরি করছে সে। অজুহাত দেখায় ঘুম পেয়েছিল বলে। শরীরের নানা জায়গায় অদ্ভুত সব অসুখ, যদিও স্বাস্থ্যটা বরাবরই ভালো তার। এরকম নানা অজুহাতে কাজ ফাঁকি দিয়ে চলে যেত সে পুকুরের ধারে। পানিতে মনোযোগ দিয়ে নিজের ছায়া দেখত। একদিন দেখা গেল উঠানে প্রফুল্ল চিত্তে লেজ নাড়িয়ে খড় চিবুচ্ছে মলি। ক্লোভার ডাকল, মলি, তোমাকে কিছু বলার আছে আমার। আজ সকালে দেখলাম তুমি ফক্সউডের সীমানা ঘেঁষে দাঁড়িয়েছিলে। মিস্টার পিলকিংটনের একজন লোক তখন বেড়ার ধারে দাঁড়িয়েছিল। অনেক দূর থেকে দেখছিলাম আমি। মনে হলো লোকটা তোমার সঙ্গে কথা বলছিল, নাকে হাত বুলিয়ে আদর করছিল। এসবের মানে কি? না, এসব সত্যি নয়, আমি ওদিকে যাইনি, ফুঁপিয়ে উঠল মলি। সামনের দুপা তুলে মাটি আছড়াতে লাগল। মলি, আমার দিকে তাকাও, শপথ করে বলো তো, লোকটা তোমার নাকে হাত বুলিয়ে দেয়নি? না, প্রতিবাদ করল মলি। কিন্তু ক্লোভারের মুখের দিকে তাকাতে পারল না। পর মুহূর্তে লাফিয়ে উঠান ডিঙিয়ে মাঠের দিকে চলে গেল সে। একটা ভাবনা খেলে গেল ক্লোভারের মনে। কাউকে কিছু না বলে আস্তাবলের দিকে চলে গেল সে। মলের শোবার জায়গায় খড় উল্টে দেখল সেখানে লুকিয়ে রাখা হয়েছে একদলা চিনি আর রঙিন ফিতে। এর 3 দিন পর উধাও হয়ে গেল মলি। অনেক দিন তার কোনো খবর পাওয়া গেল না। কয়েক সপ্তাহ পরে কবুতর খবর নিয়ে এলো মলিকে তারা উইলিংডনে দেখেছে। ঘোড়া গাড়িতে জুড়ে দেয়া হয়েছে তাকে। গাড়িটা দাঁড়িয়েছিল একটা সরাইখানার সামনে। লালমুখো মোটা একজন লোক, দেখে মনে হচ্ছিল সরাইখানার মালিক। মলিকে আদর করে চিনি খাওয়াচ্ছিল। পিঠে নতুন আচ্ছাদন আর গলায় লাল ফিতে। ভীষণ আনন্দিত দেখাচ্ছিল মলিকে। এরপর কোনো জন্তু আর মলির নাম মুখেও আনেনি। জানুয়ারি মাসে আবহাওয়া ভীষণ খারাপ হয়ে গেল। মাটি হয়ে উঠল লোহার মতো শক্ত। জমিতে কোনো ফসল জন্মাল না। বার্নে অনেকবার সভা ডাকা হলো। শুয়োরেরা ব্যস্ত রইল আগামী মৌসুমের পরিকল্পনা প্রণয়নের কাজে। তারা খামারের নীতি নির্ধারণ করবে। এটা প্রায় একটা নিয়ম হয়ে দাঁড়িয়ে গেল। অবশ্য সব সিদ্ধান্ত সংখ্যাগরিষ্ঠ ভোটে অনুমোদিত হতে হবে। এই নিয়মে হয়তো সবকিছু ভালোই চলত যদি স্নোবল আর নেপোলিয়নের মধ্যে কোনো বিবাদ না বাধত। যেখানে মতানৈক্যের অবকাশ আছে সেখানে তাদের মতৈক্যের কথা চিন্তাই করা যায় না। যদি একজন বলে এই জমিতে বার্লি লাগানো হবে, তবে অপরজন বলে গম লাগানো হবে। যদি একজন বলে এই জমি বাঁধাকপির জন্য উপযুক্ত, তবে অপরজনের অভিমত হচ্ছে এখানে মূলো ছাড়া আর কিছুই জন্মাবে না। দুজনেই নিজ নিজ মতে অটল থাকত আর ভয়াবহ তর্কযুদ্ধ বেঁধে যেত। স্নোবল ভোট পেত তার বাকচাতুর্যে। একই সময় নেপোলিয়ন অন্যদের প্রভাবিত করে নিজের পক্ষে টানত। সে সবচেয়ে বেশি প্রভাবিত করতে পেরেছিল ভেড়াদের। ভেড়াগুলো সময় অসময় চিৎকার করে উঠত, 4 পাওয়ালারা বন্ধু, 2 পাওয়ালারা শত্রু। সভা চলাকালীন তাদের চিৎকার সভার কাজে বিঘ্ন ঘটাত। লক্ষ্য করলে দেখা যেত স্নোবলের বক্তৃতা উত্তুঙ্গে পৌঁছাবার মুহূর্তেই তারা চিৎকার শুরু করত। স্নোবল কৃষক শ্রমিক পত্রিকার কিছু পুরানো সংখ্যা খুঁজে পেয়েছিল ফার্ম হাউজে। সেগুলোতে লেখা ছিল নতুন নতুন যন্ত্রপাতি বানানোর কৌশল। এসব পত্রিকা পড়ে সে বিজ্ঞের মতো জমিতে নালা কাটা, জন্তুদের মল থেকে সার তৈরি ও অন্যান্য নতুন নতুন পদ্ধতির কথা বলত। বুদ্ধি দিল এখন থেকে জন্তুরা জমিতে মল ত্যাগ করবে, যাতে মলকে সার হিসেবে ব্যবহার করা যায় এবং পরিবহনের সমস্যা না হয়।
নেপোলিয়নের এরকম কোনো পরিকল্পনা নেই। তার মন্তব্য, স্নোবলের বুদ্ধিতে কোনো কাজ হবে না। সব কিছুতেই তার ধীর ও নিশ্চিত ভঙ্গি দেখে মনে হতো সে নিজে অন্য কোনো পরিকল্পনা করছে। কিন্তু উইন্ডমিল প্রশ্নে তাদের বিতর্কের তিক্ততা অতীতের সব কিছুকে ছাড়িয়ে গেল। চাষের জমি থেকে অল্প দূরে টিলার মতো একটা জায়গা। অনেক দেখে শুনে স্নোবল ঘোষণা করল এখানে উইন্ডমিল তৈরি হবে। উইন্ডমিল থেকে উৎপন্ন বিদ্যুতে ডায়নামো চলবে, গোয়ালঘরে বাতি জ্বলবে, শীতকালে উত্তাপ যোগাবে। করাত, ঘাস কাটার যন্ত্র, দুধ দোয়ানোর যন্ত্রও চলবে। জন্তুরা এসব কথা আগে কখনো শোনেনি, কারণ খামারটা ছিল পুরানো ধাঁচের। পত্রিকার পাতায় এসব যন্ত্রপাতির ছবি দেখে সবাই অবাক হয়ে গেল। বিস্মিত হয়ে শুনল যন্ত্রপাতি এখন থেকে তাদের সব কাজ করে দেবে। তারা কেবল মনের সুখে মাঠে চড়বে আর লেখাপড়া করে সময় কাটাতে পারবে। কয়েক সপ্তাহের মধ্যেই স্নোবল উইন্ডমিলের একটা নকশা এঁকে ফেলল। যন্ত্রপাতির বিবরণও পাওয়া গেল, গৃহস্থলীর কাজের হাজার রকম যন্ত্র, মানুষ, সবকিছুর স্থপতি ও প্রারম্ভিক বিদ্যুৎ বই থেকে। স্নোবল ডিম ফোটানোর ঘরটাকে পড়ার ঘর হিসেবে বেছে নিল। ঘরের মেঝেটা ছিল খুব মসৃণ, তার আঁকাআঁকির কাজের জন্য উপযুক্ত। ঘণ্টার পর ঘণ্টা সেখানে পড়াশোনা করত সে। পাথরের উপরে বই খুলে রেখে খুরের সাহায্যে চক দিয়ে মেঝেতে দাগ কাটত। মাঝে মাঝে উত্তেজনায় নাক দিয়ে ঘোত ঘোত করে শব্দ করত। শেষ পর্যন্ত তার ছবিগুলো হলো খামখেয়ালি আঁকিবুকি, দেখতে অনেকটা চাকার মতো আজগুবি এক জিনিস। জন্তুরা তার কিছুই বুঝত না, কেবল মুগ্ধ হয়ে দেখত। সবাই দিনে অন্তত একবার হলেও ছবিটা দেখতে আসত, এমনকি হাঁস মুরগিরাও আসত। যদিও ছবি না মারিয়ে থাকা তাদের পক্ষে বেশ কষ্টকর হতো। কেবল নেপোলিয়নই রইল দূরে দূরে। প্রথম থেকেই সে উইন্ডমিলের বিরোধিতা করে আসছিল। একদিন হঠাৎ করেই সে গেল উইন্ডমিলের ছবি দেখতে। গম্ভীরভাবে ঘরের আশপাশে ঘুরল। মনোযোগ দিয়ে ছবিটা দেখে নাক দিয়ে ঘোত ঘোত করে শব্দ করল। চারদিকে তাকিয়ে দেখে নিয়ে ছবির উপরে পানি ত্যাগ করে দিল সে। তারপর সোজা বেরিয়ে গেল ঘর থেকে। পুরো খামার উইন্ডমিল প্রশ্নে দুভাগ হয়ে গেল। স্নোবল স্বীকার করল উইন্ডমিল তৈরির কাজটা বেশ কঠিন। পাথরের দেয়াল বানাতে হবে, তারপর গড়তে হবে মূল কাঠামো। এর সঙ্গে জুড়ে দিতে হবে ডায়নামো ও অন্যান্য যন্ত্রপাতি। সেই যন্ত্রপাতিগুলো কোত্থেকে জোগাড় হবে সে কথা সে অবশ্য বলেনি। সে আশা করছে 1 বছরের মধ্যেই কাজটা সম্পন্ন করা যাবে। ডায়নামো চললে জন্তুদের অনেক কাজ কমে যাবে। তখন কেবল সপ্তাহে 3 দিন কাজ করলেই চলবে। অপরদিকে নেপোলিয়নের মত হল এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন খাদ্য উৎপাদন। উইন্ডমিল বানানোর পেছনে সময় নষ্ট করলে নির্ঘাত না খেয়ে মরতে হবে। জন্তুরা দুদলে বিভক্ত হয়ে গেল। এক দলের স্লোগান, স্নোবলকে ভোট দিলে সপ্তাহে 3 দিন কাজ করতে হবে। অপর দলের স্লোগান হল, নেপোলিয়নকে ভোট দিলে পেট পুরে খাবার জুটবে। একমাত্র বেঞ্জামিনই রইল নিরপেক্ষ। সে উইন্ডমিল বা খাদ্য উৎপাদন কোনো প্রচারণাতেই বিশ্বাস করল না। উইন্ডমিল হোক বা না হোক, সে বলতো দিন যেভাবে চলছে সেভাবেই চলবে, বলা বাহুল্য খারাপভাবে চলবে। উইন্ডমিল ছাড়াও আরেকটা বিষয় নিয়ে বিতর্ক শুরু হয়েছে, সেটা হলো খামারের নিরাপত্তা। এটা নিশ্চিত গোশালার যুদ্ধে পরাজিত হলেও মানুষেরা আবার খামার দখলের চেষ্টা করবে। এই বিশ্বাসের পেছনেও কারণ ছিল। মানুষের পরাজয়ের খবর আশপাশের খামারগুলোতে ছড়িয়ে পড়ায় জন্তুরা আরও একগুঁয়ে হয়ে উঠেছে। আগের মতোই নিরাপত্তার প্রশ্নেও স্নোবল, নেপোলিয়ন এক হতে পারল না। নেপোলিয়নের মতে জন্তুদের আগ্নেয়াস্ত্র তৈরি করে তার ব্যবহার আয়ত্ত করা উচিত। স্নোবলের মতে অন্যান্য খামারগুলোতে কবুতরের মাধ্যমে বিদ্রোহের খবর পাঠানো উচিত, যাতে তারাও বিদ্রোহের প্রেরণা পায়। একজন বলল, নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা গড়তে না পারলে পরাজয় নিশ্চিত। অপরজন বলল, সব জায়গায় যদি বিদ্রোহ ছড়িয়ে পড়ে তবে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ার কোনো দরকার নেই। জন্তুরা প্রথমে নেপোলিয়নের কথা শুনল,
তারপর শুনল স্নোবলের কথা। মনস্থির করতে পারল না কার কথা সঠিক। আসলে যে মুহূর্তে যে কথা বলছে তার পক্ষ নিত তারা। অবশেষে স্নোবলের আঁকার কাজ শেষ হল। পরের রোববার উইন্ডমিলের কাজ শুরুর প্রস্তাবের উপর ভোট গ্রহণ করা হবে। জন্তুরা যথারীতি সভায় মিলিত হল। স্নোবল বক্তব্য রাখার জন্য উঠে দাঁড়াতেই ভেড়ারা ভ্যাঁ ভ্যাঁ শব্দ করে গোলমাল শুরু করল। এই চিৎকারের মধ্যেও স্নোবল উইন্ডমিল তৈরির সপক্ষে তার মতামত ব্যক্ত করল। নেপোলিয়ন উঠে দাঁড়াল পাল্টা বক্তব্য রাখার জন্য। কঠোর স্বরে বলল, উইন্ডমিলের পুরো পরিকল্পনাই হল উদ্ভট। সবাইকে এর বিপক্ষে ভোট দেবার জন্য অনুরোধ করে সে বসে পড়ল। খুব বেশি হলে আধা মিনিট সময় নিল সে। মনে হল জন্তুরা তার কথায় বেশি প্রভাবিত হয়েছে। স্নোবল আবার উঠে দাঁড়াল। প্রথমে চিৎকার করতে থাকা ভেড়াগুলোকে থামতে বলল। তারপর আবেগজড়িত গলায় সবাইকে উইন্ডমিলের পক্ষে ভোট দেওয়ার জন্য অনুরোধ জানাল। একটু আগ পর্যন্ত জন্তুদের মন দ্বিধায় দুলছিল, কিন্তু এবার স্নোবলের আবেগ আর বাকমাধুর্য তাদের ভাসিয়ে নিয়ে গেল। সে আবেগজড়িত গলায় অ্যানিম্যাল ফার্মের ভবিষ্যৎ ছবি এঁকে দেখাল। জন্তুদের ভবিষ্যতে আর এত পরিশ্রম করতে হবে না। তার স্বপ্ন এখন ঘাস কাটা কিংবা শালগম তোলার মেশিন ছাড়িয়ে অনেক দূরে এগিয়ে গেছে। বিদ্যুৎ শক্তি, সে ব্যাখ্যা করছে। বিদ্যুৎ শক্তি মাড়াইকল চালাতে পারে, আলোয় আলোময় করে তুলতে পারে গোটা খামার। কথা শেষ হলে স্পষ্টতই বোঝা গেল রায় তার পক্ষেই যাবে, কিন্তু সেই মুহূর্তে উঠে দাঁড়াল নেপোলিয়ন। অদ্ভুত দৃষ্টিতে তাকালো স্নোবলের দিকে, তারপর উচ্চস্বরে ঘোতঘোত করে উঠল। এরকম শব্দ করতে তাকে আগে কেউ দেখেনি। বাইরে বিকট শব্দ উঠল। পেতলের কলার পরা 9টা বিশাল ভয়ঙ্কর চেহারার কুকুর ছুটে এলো বার্নের দিকে। সরাসরি স্নোবলকে আক্রমণ করে বসল তারা। লাফিয়ে কোনো মতে তাদের ধারালো দাঁতের কবল থেকে নিজেকে রক্ষা করল স্নোবল। পর মুহূর্তে দরজার দিকে ছুটে গেল সে। কুকুরগুলোও ছুটল তার পিছু পিছু। ভয়ে স্তব্ধ জন্তুরা দরজার কাছে জড়ো হল পরবর্তী দৃশ্য দেখার জন্য। স্নোবল সবজি ক্ষেতের মধ্য দিয়ে সোজা রাস্তার দিকে ছুটছিল। কুকুরগুলো তাকে প্রায় ধরে ফেলেছে। এমন সময় স্নোবলের পা পিছলে গেল। মনে হল এবার আর তার রক্ষা নেই, কিন্তু তক্ষুনি উঠে সে আবার ছুটল আগের চেয়েও দ্রুত গতিতে। কুকুর তার লেজ কামড়ে ধরল। এক ঝটকায় লেজ ছাড়িয়ে নিল স্নোবল। ফিনকি দিয়ে রক্ত ঝরতে লাগল সদ্য সৃষ্ট ক্ষত থেকে, কিন্তু সৌভাগ্যক্রমে খামারের শেষ সীমায় পৌঁছে গেছে সে ততক্ষণে। ঝোপের ভেতর থেকে এক গর্তে ঢুকে মুহূর্তেই উধাও হয়ে গেল সে। ভীত জন্তুরা নিজ নিজ জায়গায় বসে পড়ল। চিৎকার করতে করতে ফিরে এলো ভয়ঙ্কর দর্শন কুকুরগুলো। সবাই অবাক, কেউ বুঝতে পারছে না এই ভয়ঙ্কর জন্তুগুলো কোত্থেকে এসেছে। শিগগিরই জানা গেল এগুলো হচ্ছে সেই কুকুরের বাচ্চাগুলো যাদের নেপোলিয়ন মায়েদের কাছ থেকে আলাদা করে নিজেদের কাছে রেখেছিল। এখনও তারা পূর্ণবয়স্ক হয়নি, কিন্তু দেখতে হয়েছে বিকট ও ভয়াল। সবাই লক্ষ্য করল আগে মিস্টার জোন্সকে দেখে কুকুরগুলো যেমন লেজ নাড়ত, তেমনি এবারও নেপোলিয়নের পায়ের কাছে বসে লেজ নাড়ছে। কুকুরদের সঙ্গে নিয়ে বার্নের উঁচু প্ল্যাটফর্মে বসল নেপোলিয়ন। এখানে বসেই বুড়ো মেজর একদিন তাদের স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছিল। নেপোলিয়ন ঘোষণা করল, এখন থেকে রোববার কোনো সভা হবে না, এর কোনো প্রয়োজন নেই। এ শুধুই সময়ের অপচয়। খামার পরিচালনার দায়িত্ব নেবে শুয়োর নিয়ে গঠিত একটি কমিটি, যার নেতা সে নিজেই। এই কমিটির সভা হবে গোপনে। সিদ্ধান্তসমূহ পরে অন্যান্য জন্তুদের জানিয়ে দেয়া হবে। সভার পরিবর্তে রোববারে পতাকাকে অভিনন্দন জানানো হবে, বিস্টস অব ইংল্যান্ডও গাওয়া হবে এবং সারা সপ্তাহের কাজের নির্দেশ গ্রহণ করবে জন্তুরা। কোনো বিষয়ে তর্কের কোনো অবকাশ থাকবে না। স্নোবলের বিতাড়ন সবাইকে ভীষণ নাড়া দিয়ে গেছে বলে সভার শিগগিরই মুলতবি ঘোষণা করা হলো। কয়েকজন তাদের মত প্রকাশের অধিকার ফিরে পাবার জন্য প্রতিবাদ করার চেষ্টা করছিল। বক্সারও ছিল সেই দলে। সে কান খাড়া করে কয়েকবার মাথা ঝাঁকাল।
চেষ্টা করল ভাবনাগুলোকে গুছিয়ে বলার, যদিও শেষ পর্যন্ত কিছুই বলতে পারল না। গোটা চারেক শুয়োর দাঁড়ালো প্রতিবাদ জানাতে, কিন্তু কুকুরগুলো তাদের ঘিরে দাঁড়াতেই সবাই চুপ হয়ে গেল। একসময়ে ভেড়াগুলো গগনবিদারী আওয়াজ তুলল, 4 পেয়ে এরা বন্ধু, 2 পেয়ে এরা শত্রু। চিৎকার করল প্রায় 15 মিনিট ধরে, এবং কোনো সিদ্ধান্ত ছাড়াই সভার সমাপ্তি ঘোষণা করা হলো। স্কুয়েলারকে পাঠানো হলো নতুন পরিস্থিতি সম্পর্কে সকলকে ব্যাখ্যা প্রদানের জন্য। স্কুয়েলার বলতে শুরু করল, বন্ধুরা, আমার বিশ্বাস সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেবার কমরেড নেপোলিয়নের এই মহৎ প্রচেষ্টার সবাই প্রশংসা করবে। বন্ধুরা, ভেবো না নেতৃত্ব খুব সুখের জিনিস। এই দায়িত্ব খুব কঠিন। কমরেড নেপোলিয়ন মনে প্রাণে বিশ্বাস করেন সব জন্তুই সমান। সবাই যার যার দায়িত্ব পালন করতে পারলে তিনি সুখী হতেন। কিন্তু তোমরা যদি কখনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলো, তাহলে কি ঘটবে? যেমন ধরো, তোমরা উইন্ডমিলের প্রলোভনে ভুলে স্নোবলের কথায় চলার সিদ্ধান্ত নিলে, কিন্তু স্নোবল কে? সবাই জানে সে দাগী আসামির চেয়ে ভালো কিছু নয়। কিন্তু গোশালার যুদ্ধে তো সে রীতিমতো লড়েছে, কেউ একজন বলল। বীরত্বটাই কেবল যথেষ্ট নয়, বলল স্কুয়েলার। ন্যায়বোধ, সততা আর আনুগত্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ। গোশালার যুদ্ধে স্নোবলের ভূমিকা ছিল বেশ বাড়াবাড়ি। শৃঙ্খলা, বন্ধুরা, কঠোর শৃঙ্খলা, এটাই হলো আমাদের আজকের মূল মন্ত্র। একটা মাত্র ভুল পদক্ষেপেই শত্রুরা আমাদের গ্রাস করার সুযোগ পেয়ে যাবে। বন্ধুরা, তোমরা কি আবার জোন্সের যুগে ফিরে যেতে চাও? সবাই চুপ থাকল। আর যাই হোক, জন্তুরা জোন্সের যুগে ফিরে যেতে চায় না। রোববার সকালের সভা যদি জোন্সকে ফিরিয়ে আনে, তবে সে সভা অবশ্যই বন্ধ হওয়া উচিত। বক্সারের ভাবনা এতক্ষণে শেষ হল। সে মুখ খুলল, কমরেড নেপোলিয়ন যা বলবেন তাই ঠিক। এরপর থেকে তার ব্যক্তিগত নীতি হল দুটো, কমরেড নেপোলিয়ন যা বলেন তাই ঠিক, আর আমি আরও বেশি পরিশ্রম করব। দিনে দিনে আবহাওয়া ভালো হতে শুরু করল। বসন্ত সমাগত প্রায়। স্নোবলের পড়ার ঘরে তালা ঝুলিয়ে দেওয়া হলো এবং মেঝে থেকে তার আঁকা নকশাগুলো ঘষে ঘষে তুলে ফেলা হলো। জন্তুরা রোববার সকালে বার্নে জড়ো হয়ে সারা সপ্তাহের কাজের নির্দেশনা নিতে শুরু করল। কবর থেকে বুড়ো মেজরের খুলি তুলে এনে পরিষ্কার করে একটা লাঠির মাথায় ঝুলিয়ে পতাকার পাশে রাখা হয়েছে। পতাকা উত্তোলনের পর জন্তুরা এক সারিতে দাঁড়িয়ে সেই খুলির প্রতি শ্রদ্ধা জানাত। তারপর জড়ো হতো বার্নে। আগের মতো যার যেখানে খুশি বসার নিয়ম নেই। নেপোলিয়ন, স্কুয়েলার ও মিনিমাস নামের এক কবিশুয়োর বসে উঁচু প্ল্যাটফর্মে। তাদের ঘিরে অর্ধচন্দ্রাকারে বসে সেই 9টি ভয়াল দর্শন কুকুর। বাকি জন্তুরা বসে বার্নের চারধারে। নেপোলিয়ন দৃঢ় কর্কশ কণ্ঠে সারা সপ্তাহের কর্মসূচি পাঠ করে। এরপর একবার বিটস অব ইংল্যান্ড গেয়ে সভার সমাপ্তি ঘোষণা হয়। স্নোবলকে তাড়িয়ে দেবার 3 সপ্তাহ পর একটা কথা শুনে বিস্মিত হল জন্তুরা। নেপোলিয়ন ঘোষণা করেছে সে উইন্ডমিলের কাজ শুরু করবে। মত পরিবর্তনের কোনো কারণ সে ব্যাখ্যা করল না, কেবল হুঁশিয়ার করল এই কাজটা হবে বেশ কষ্টের। এর ফলে তাদের রেশনে ঘাটতি পড়তে পারে। এ বিষয়ে সমস্ত পরিকল্পনা করা হয়েছে। শুয়োরদের এক কমিটি প্রায় 3 সপ্তাহে এ কাজ সমাপ্ত করেছে। আশা করা হচ্ছে এই কাজ বছর 2 মধ্যে সম্পন্ন করা সম্ভব হবে। সেদিন বিকেলে স্কুয়েলার ব্যাখ্যা করল কমরেড নেপোলিয়ন আসলে কখনো উইন্ডমিল তৈরির বিপক্ষে ছিলেন না। তিনিই সর্বপ্রথম এই পরিকল্পনা করেছিলেন। স্নোবল যেসব নকশা এঁকেছিল সেসব আসলে চুরি করা। সত্যি বলতে কি, উইন্ডমিল আসলে কমরেড নেপোলিয়নেরই আবিষ্কার। তাহলে তিনি এর বিরোধিতা করেছিলেন কেন? কে যেন জিজ্ঞেস করল। স্কুয়েলারকে একটু লজ্জিত মনে হল। তারপর সে বলল, এটা ছিল কমরেড নেপোলিয়নের গোপন পরিকল্পনার অংশ। তিনি সবসময় চেষ্টা করছিলেন কি করে স্নোবলকে তাড়ানো যায়। স্নোবলের উপস্থিতি কেবল এই ফার্মের সর্বনাশই বয়ে আনত। এখন স্নোবল নেই। সমস্ত পরিকল্পনা এগোবে নিজস্ব গতিতে।
এটাই হলো স্কোয়েলারের কৌশল। সে বেশ কয়েকবার কথাটা পুনরাবৃত্তি করল। কৌশল, বন্ধুরা, কৌশল। আনন্দে লেজ দুলিয়ে লাফিয়ে উঠল সে। কথাটার মানে জন্তুরা বুঝল না, কিন্তু কথাগুলো তাদের অনেকখানি প্রভাবিত করল। সেই সময় জন্তুগুলো হঠাৎ ভয়ঙ্কর গলায় ডেকে উঠল। আর দ্বিধা না করে জন্তুরা স্কোয়েলারের ব্যাখ্যা মেনে নিল। সেই বছরটা অ্যানিম্যাল ফার্মের জন্তুরা কৃতদাসের মতো খাটল। এত খাটুনি সত্ত্বেও তারা ছিল সুখী। কোনোরকম স্বার্থত্যাগে কারোর কোনো দ্বিধা নেই, কারণ তারা জানে এই খাটুনি, স্বার্থত্যাগ কেবল তাদের উত্তরসূরিদের স্বার্থেই, অলস শোষক মানুষের স্বার্থে নয়। পুরো গ্রীষ্ম আর বসন্তকালে জন্তুরা সপ্তাহে ৬০ ঘণ্টা কাজ করল। আগস্ট মাসে নেপোলিয়ন ঘোষণা করল, এখন থেকে রোববার বিকেলেও কাজ করতে হবে। এটা অবশ্য স্বেচ্ছাভিত্তিক, বাধ্যতামূলক নয়। তবে কাজ না করলে খাবার দেয়া হবে অর্ধেক। এত পরিশ্রম সত্ত্বেও অনেক কাজ বাকি রয়ে গেল। গত বছরের চেয়ে এবছর ফসল হলো কম। যে দুটো জমিতে গাজর লাগাবার কথা ছিল, তাতে ঠিক করে চাষ দেওয়া হয়নি বলে সময়মতো গাজর লাগানো হলো না। সহজেই অনুমান করা গেল আগামী শীতকালটা খুব কষ্টে কাটবে। উইন্ডমিল তৈরি করতে গিয়ে অপ্রত্যাশিত সব বাধার সম্মুখীন হতে হলো। খামারের এক পাহাড়ের খাদে প্রচুর চুনাপাথর মিলল। বালি আর সিমেন্টও পাওয়া গেল গুদাম ঘরে। সুতরাং কাঁচামালের আর কোনো সমস্যা রইল না। কিন্তু সমস্যা হলো চুনাপাথরগুলোকে টুকরো করা নিয়ে। ক্রোবার দিয়ে ঠুকে ঠুকে ভাঙা ছাড়া আর কোনো উপায় দেখা গেল না। কিন্তু জন্তুরা ক্রোবার ব্যবহার করতে জানে না। এক সপ্তাহ ব্যর্থ চেষ্টার পর একজনের মাথায় বুদ্ধি এলো মাধ্যাকর্ষণ শক্তি ব্যবহার করার। পাথরের টুকরোগুলো আছে পাহাড়ের খাদে। জন্তুরা বড় বড় টুকরো দড়ি দিয়ে বাঁধল। দড়ির অপর মাথা টেনে ধীরে ধীরে পাথরগুলো উঁচুতে তোলা হলো। এরপর দড়ি ঢিলে করলেই পাথরগুলো সোজা নিচে পাথরে আছড়ে পড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে যেত। এরপর টুকরোগুলো দিয়ে কাজ করার আর কোনো সমস্যাই রইল না। ঘোড়া টানা গাড়িতে করে চূর্ণ পাথরগুলোকে বয়ে নিয়ে যাওয়া হতো। এ কাজে গরু, ঘোড়া, ভেড়া, এমনকি প্রয়োজনে শুয়োরেরাও হাত লাগাল। গ্রীষ্মের শেষ দিকে অনেক চূর্ণপাথর জমা হলো। এরপর শুয়োরদের তত্ত্বাবধানে শুরু হলো উইন্ডমিল তৈরির কাজ। পাথর ভাঙার কাজটা ছিল শ্রমসাধ্য ও ধীরগতি সম্পন্ন। বড়সড় একটা পাথর পাহাড়ের ওপর টেনে তুলতেই প্রায় সারাদিন লেগে যেত। আবার অনেক অনেক সময় সেগুলো নিচে পড়ে ভাঙতও না। বক্সারের সাহায্য ছাড়া এসব কাজ সম্ভবই হতো না। সে একাই সবার চেয়ে বেশি কাজ করত। যখন ভারী পাথরগুলো টেনে তোলা অসম্ভব মনে হতো, জন্তুরা হতাশায় চিৎকার করত, তখন বক্সার সমস্ত শক্তি দিয়ে দড়ি টেনে পাথরগুলো পাহাড়ের চূড়ায় তুলত। একটু একটু করে পাথরগুলো তুলত সে। শ্বাস প্রশ্বাস হতো দ্রুততর। খুরগুলো মাটিতে দেবে যেত। সারা শরীর চুপচুপে হয়ে যেত ঘামে। সবাই তাকে দেখে উৎসাহ পেত। ক্লোভার তাকে প্রায়ই অতিরিক্ত পরিশ্রম করতে নিষেধ করত, কিন্তু বক্সার শুনত না। আমি আরও পরিশ্রম করব। আর কমরেড নেপোলিয়ন সর্বদাই সঠিক, এই দুটো কথা সে সবসময় বলত। সে মুরগির বাচ্চাদের বলেছিল তাকে যেন আধা ঘন্টার বদলে রোজ 1.25 ঘন্টা আগে ডেকে দেওয়া হয়। এই অতিরিক্ত সময়টাতে সে একাই চলে যেত পাহাড়ের খাদে। টুকরো পাথরগুলো এনে জড়ো করত উইন্ডমিলের কাছে। বেশি পরিশ্রম করতে জন্তুদের খারাপ লাগত না। খাদ্যের পরিমাণ জোন্সের সময়ের চেয়ে বেশি না হলেও কম ছিল না। নিজেরা খাদ্য উৎপাদনের সুবিধা হল জোন্স ও তার লোকেদের জন্য কোনো খাবার রাখতে হচ্ছে না। ফলে খাবারের পরিমাণ ঠিক করা নিয়ে কোনো সমস্যা নেই। সব কাজেই জন্তুদের দক্ষতা বেড়েছে, তাই পরিশ্রম আগের চেয়ে কমেছে। জন্তুরা আর শস্য চুরি করে না। ক্ষেতের চারধারে বেড়াও দিতে হয় না। ফলে কাজ অনেক কমে গেছে। অবশ্য নতুন নতুন কিছু সমস্যার উদ্ভব হয়েছে। বছর শেষে অনেক জিনিসের ঘাটতি দেখা দিল। জ্বালানি তেল, বিস্কুট, পেরেক,
দড়ি, ঘোড়ার নালের জন্য লোহা এসবের কোনোটাই খামারে তৈরি হয় না। আরও দরকার বীজ, সার এবং উইন্ডমিলের জন্য নানা রকম যন্ত্রপাতি। কেউ বুঝতে পারল না এসব কি করে জোগাড় হবে। এক রোববার সকালে জন্তুরা বার্নে সমবেত হল তাদের সাপ্তাহিক কাজের নির্দেশ নেওয়ার জন্য। নেপোলিয়ন ঘোষণা করল সে সিদ্ধান্ত নিয়েছে আশপাশের খামারগুলোর সঙ্গে ব্যবসা করবে, অবশ্যই কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে নয়, কেবলমাত্র প্রয়োজনীয় জিনিসপত্রের চাহিদা মেটানোর জন্য। উইন্ডমিলের যন্ত্রপাতি কেনার ব্যাপারটাকে অগ্রাধিকার দেওয়া হবে। এজন্য সে মজুতকৃত খড় ও গমের কিছু অংশ বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। যদি প্রয়োজন হয় তবে মুরগির ডিম বিক্রি করে অতিরিক্ত টাকার চাহিদা মেটানো যেতে পারে। নেপোলিয়ন আশা প্রকাশ করল উইন্ডমিলের মতো মহৎ প্রকল্প বাস্তবায়নের জন্য মুরগিরা এই ত্যাগকে স্বাগত জানাবে। এই ঘোষণায় জন্তুরা অস্বস্তি বোধ করল। জোন্সের পতনের পর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল মানুষের সঙ্গে কোনো লেনদেন নয়, তাদের সঙ্গে কোনো ব্যবসা নয়, টাকার ব্যবহার নয়। সবারই কথাটা মনে আছে। সবাই চুপ থাকলেও সেই 4 শুয়োর মৃদু প্রতিবাদ করল, কিন্তু কুকুরদের ভয়ঙ্কর গর্জনে তাদের প্রতিবাদ চাপা পড়ে গেল। ভেড়াগুলো ভ্যাভা করে উঠল। 4 পেয়েরা বন্ধু, 2 পেয়েরা শত্রু। সভার থমথমে ভাব কেটে গেল। নেপোলিয়ন তার খুরের শব্দ তুলে ভেড়াদের থামতে বলল, জানালো এ ব্যাপারে সমস্ত প্রস্তুতি নেওয়া হয়ে গেছে। মানুষের সংস্পর্শে আসার প্রয়োজন নেই জন্তুদের, সে একাই সব দায়িত্ব নেবে। একজন আইনজীবী 2 খামারের মধ্যকার ব্যবসার মধ্যস্থতা করবেন। তিনি প্রতি সোমবার সকালে এসে প্রয়োজনীয় নির্দেশ নিয়ে যাবেন। জন্তু খামার দীর্ঘজীবী হোক বলে নেপোলিয়ন তার বক্তব্য শেষ করল। এরপর বিস্টস অব ইংল্যান্ড গেয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হল। এরপর স্কুয়েলার চলল জন্তুদের বোঝাতে মানুষের সাথে সম্পর্ক রাখা যাবে না এমন কোনো সিদ্ধান্ত কখনো নেওয়া হয়নি। সে জন্তুদের নিশ্চিত করল এটা সম্পূর্ণ মিথ্যে কথা। সম্ভবত দুষ্ট স্নোবলই এমন কথা রটিয়েছে। কিছু সংখ্যক জন্তু এর পরেও সন্দেহ প্রকাশ করল। তখন ধূর্ত স্কুয়েলার প্রশ্ন করল, তোমরা কি নিশ্চিত যে এরকম কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছিল? এর কোনো প্রমাণ দেখাতে পারবে? এমন কথাও কি কোথাও লিখে রাখা হয়েছে? কথা সত্য, এরকম কোনো কথা কোথাও লিখে রাখা হয়নি। জন্তুরা ভাবল আসলে হয়তো তারাই ভুল বুঝেছে। চুক্তি হল প্রতি সোমবার সকালে আইনজীবী মিস্টার হুইম্পার আসবেন। ধূর্ত চেহারা, জুলফিওলা আইনজীবী তিনি। কিন্তু এটুকু বোঝেন এই খামারের ব্যবসায় মধ্যস্থতাকারীর যথেষ্ট আয়ের সম্ভাবনা রয়েছে। তার আসা যাওয়া জন্তুরা ভীত চোখে দেখতে লাগল। যদ্দূর সম্ভব তাকে এড়িয়ে চলল সবাই। নেপোলিয়ন একাই মিস্টার হুইম্পারের সঙ্গে কাজ কারবার চালাতে লাগল। এ প্রসঙ্গে সে কারোর সঙ্গে কথা বলল না। মানুষের সঙ্গে তাদের সম্পর্ক রইল আগের মতোই। মানুষেরা এখন জন্তু খামারকে কেবল অপছন্দই করে না, রীতিমতো ঘৃণা করে। তাদের দৃঢ় বিশ্বাস শিগগিরই জন্তু খামার দেউলিয়া হয়ে যাবে এবং উইন্ডমিল প্রকল্প কেঁচে যাবে। সরাইখানায় আড্ডায় একে অপরকে বোঝাত যে উইন্ডমিলটা অবশ্য ভেঙে পড়বে, আর যদি দাঁড়িয়েও থাকে তবে অবশ্যই কোনো কাজ করবে না। কিন্তু অনিচ্ছা সত্ত্বেও তারা জন্তুদের সমীহ করতে শুরু করল। যত যাই হোক, একদল জন্তু ম্যানর ফার্ম চালাচ্ছে। তারা নিজের অজান্তেই ম্যানর ফার্মকে অ্যানিমাল ফার্ম বলে ডাকতে শুরু করল। মিস্টার জোন্সের প্রতি সমর্থন প্রত্যাহার করল সবাই। মিস্টার জোন্সও খামার ফিরে পাবার আশা ছেড়ে দিয়ে অন্য জায়গায় চলে গেলেন। একমাত্র মিস্টার হুইম্পার ছাড়া বাইরের জগতের আর কারোর সঙ্গে জন্তুদের কোনো সম্পর্ক রইল না। এরই মাঝে একদিন গুজব শোনা গেল নেপোলিয়ন শিগগিরই ফক্সউডের মিস্টার পিলকিংটন কিংবা পিন্সফিল্ডের মিস্টার ফ্রেডরিকের সঙ্গে ব্যবসায় নামতে যাচ্ছে। এ সময় শুয়োরেরা আস্তাবল ছেড়ে ফার্ম হাউজে থাকা শুরু করল। জন্তুদের মনে পড়ল ফার্ম হাউজে বসবাসের ওপর নিষেধাজ্ঞা সম্পর্কে, কিন্তু স্কুয়েলার বোঝালো জন্তুরা যা ভাবছে ব্যাপারটা আসলে তা নয়।
ফার্ম হাউজে থাকা শুয়োরদের জন্য খুবই দরকারি। তারাই এই খামারটা পরিচালনা করে। তাদের জন্য দরকার একটা নিরিবিলি পরিবেশ। আর একজন নেতার পক্ষে খোয়ারে থাকাটা ঠিক মানানসই নয়। নেপোলিয়নকে তারা ইতিমধ্যে নেতার মর্যাদা দান করেছে। জন্তুরা আরও বিরক্ত হল যখন জানা গেল যে শুয়োরেরা রান্নাঘরে খাচ্ছে, ড্রয়িং রুমকে ব্যবহার করছে অবসর কাটানোর জন্য, আর ঘুমাচ্ছে বিছানায়। বক্সার সেই আগের মতো কমরেড নেপোলিয়ন সর্বদাই ঠিক এই আপ্তবাক্য আউড়ে চুপ করে থাকল। কিন্তু ক্লোভার বিছানা ব্যবহারের ওপর সুস্পষ্ট নিষেধাজ্ঞার কথা মনে করতে পারল। বার্নের দেয়ালে লেখা নীতিগুলো পড়তে গেল সে, কিন্তু পড়তে না পেরে ডাকল মুরিয়েলকে। সে বলল, মুরিয়েল, আমাকে 4 নম্বর নিয়মটা একটু পড়ে শোনাবে? এতে বোধহয় জন্তুদের জন্য বিছানা নিষিদ্ধের ঘোষণা রয়েছে। মুরিয়েল কষ্ট করে লেখাটা পড়ল। এতে বলা আছে, কোনো জন্তু বিছানায় চাদর বিছিয়ে ঘুমাতে পারবে না। 4 নম্বর নিয়মে কোনো চাদরের কথা ছিল কিনা মনে করতে পারল না ক্লোভার, কিন্তু লেখা যখন আছে তখন ভুলটা তারই। এই সময় কয়েকটা কুকুর সহকারে স্কুয়েলার যাচ্ছিল সে পথ দিয়ে। সে পুরো ব্যাপারটার একটা ব্যাখ্যা দিল। সে বলল, তোমরা নিশ্চয়ই শুনেছ শুয়োরেরা এখন বিছানায় ঘুমাচ্ছে, কিন্তু কেন ঘুমাবে না? বিছানার ব্যাপারে তো কখনো কোনো নিষেধাজ্ঞা ছিল না। বিছানা হলো ঘুমাবার জায়গা। খড়ের গাদাও তো একরকম বিছানা। নিষেধাজ্ঞা ছিল চাদরের ওপর। চাদর হলো মানুষের আবিষ্কার। বিছানা থেকে আমরা চাদর সরিয়ে ফেলেছি। আমরা ঘুমাই কম্বল বিছিয়ে। তাতেও বেশ আরাম হয়, এবং এটুকু আরাম আমাদের প্রাপ্য, কারণ আমরা মগজ খাটিয়ে সব কাজ করি। বিনিময়ে তোমরা নিশ্চয়ই এই অধিকারটুকু কেড়ে নেবে না? তোমরা কি চাও জোন্স আবার ফিরে আসুক? জন্তুরা স্কুয়েলারের কথার সমর্থন করল। শুয়োরদের বিছানায় ঘুমানো নিয়ে আপত্তি তুলল না কেউ। আরও কদিন পর ঘোষণা করা হলো, শুয়োরেরা অন্য জন্তুদের চেয়ে 1 ঘন্টা পরে ঘুম থেকে উঠবে। এ নিয়েও কোনো আপত্তি উঠল না। শরৎকাল এলো। জন্তুরা অতি পরিশ্রমে ক্লান্ত, কিন্তু সুখী। গত বছরটা তাদের বেশ কষ্টে কেটেছে। খড় আর শস্য বিক্রির পর শীতকালের জন্য আর বেশি খাবার রইল না। কিন্তু তাদের সমস্ত কষ্ট ভুলিয়ে রাখল উইন্ডমিল। উইন্ডমিলের কাজ প্রায় অর্ধেক শেষ হয়েছে। শস্য কাটার পর আবহাওয়া হয়ে উঠল ঝকঝকে সুন্দর। জন্তুরা আগের চেয়ে বেশি পরিশ্রম করতে শুরু করল। উইন্ডমিলের ফুটখানেক দেয়াল তোলা হয়েছে। বক্সার রাতের বেলা চাঁদের আলোয় কাজ করতে শুরু করল। অবসর সময়ে জন্তুরা উইন্ডমিলের চারধার ঘুরে ঘুরে দেখত। নিজেদের শক্তি, বুদ্ধিমত্তা নিয়ে গর্ববোধ করত। বলতো, এত সুন্দর জিনিস তারা আর কখনো বানাতে পারবে না। শুধু বুড়ো বেঞ্জামিন নিস্পৃহ। মাঝে মাঝে ব্যঙ্গ করে বলে, গাধারা অনেক দিন বাঁচে। নভেম্বর এলো, এলোমেলো দুরন্ত দক্ষিণ পশ্চিমা বাতাস নিয়ে। উইন্ডমিলের কাজ সাময়িকভাবে বন্ধ রাখা হলো। বাতাসে অতিরিক্ত আর্দ্রতার কারণে সিমেন্ট মেশানো যাচ্ছে না। এক রাতে এলো ঝড়। ভয়ঙ্কর সেই ঝড়ে ফার্ম হাউজের ভিত কেঁপে উঠল। বার্নের ছাদ ধসে গেল। মুরগিরা ভয়ে তাস্বরে চিৎকার করতে লাগল, কারণ তারা নাকি গুলির শব্দ শুনেছে। সকালবেলা ঝড় থামল। জন্তুরা বাইরে বের হল। পুরো খামারের অবস্থা লণ্ডভণ্ড। পতাকা ধুলায় লুটাচ্ছে। বাতাস এলম গাছটাকে মূলোর মতো উপড়ে ফেলে দিয়েছে। কিন্তু সবচাইতে মর্মান্তিক দৃশ্য, উইন্ডমিল ধ্বংস হয়ে গেছে। অকুলস্থলে সবাই জড়ো হল। নেপোলিয়নও আছে তাদের মধ্যে। তাদের এত পরিশ্রমের ফসল মাটিতে মিশে গেছে। হতাশায় কারোর গলায় কথা ফুটল না। কেবল বিষণ্ণ গলায় ফোঁপাতে লাগল সবাই। নেপোলিয়ন অস্থির পায়ে হেঁটে বেড়াতে লাগল। মাঝে মাঝে নাক দিয়ে ঘোৎঘোৎ শব্দ করছিল। দ্রুত এদিক সেদিক লেজ নাড়ছে। সে যে চিন্তা করছে এটা তারই লক্ষণ। হঠাৎ থেমে গেল সে, যেন বুঝে ফেলেছে পুরো ব্যাপারটা। বন্ধুরা, তোমরা জানো এজন্য কে দায়ী? জানো কোন শত্রু এসে রাতের আঁধারে উইন্ডমিল গুঁড়িয়ে দিয়ে গেছে?
স্নোবল, স্নোবল। সে গলার স্বর আরও এক ধাপ চড়াল। স্নোবল এই কাজ করেছে। শুধুমাত্র হিংসার বশে আমাদের 1 বছরের পরিশ্রমের ফসল এক রাতে ধ্বংস করেছে সে। আমি এই মুহূর্তে স্নোবলের মৃত্যুদণ্ড ঘোষণা করছি। যে তাকে জীবিত অবস্থায় ধরে আনতে পারবে তাকে 2য় শ্রেণীর বীর উপাধিতে ভূষিত করা হবে, আর পুরস্কার দেওয়া হবে 1 বুশেল আপেল। জন্তুরা শুনে আহত হল। স্নোবল এত খারাপ কাজ করতে পারে? ঘৃণা মিশ্রিত ক্রোধ প্রকাশ করল সবাই। ভাবতে শুরু করল কি করে তাকে জীবিত অবস্থায় ধরা যায়। একটু পরেই টিলার আশপাশে শুয়োরের পায়ের দাগ আবিষ্কৃত হল। মাত্র কয়েক গজ অনুসরণ করা গেল সেই পদচিহ্ন। অনুমানে বোঝা গেল পদচিহ্ন মিলিয়ে গেছে ঝোপের ভেতরে এক গর্তের দিকে। নেপোলিয়ন ঘোঁত ঘোঁত করে বলল, এগুলো স্নোবলের পায়ের ছাপ। তার ধারণা স্নোবল ফক্সুট থেকে এসেছিল হামলা চালাতে। আর দেরি নয় বন্ধুরা, নেপোলিয়ন পদচিহ্নগুলো পরীক্ষা করা শেষে বলল, অনেক কাজ পড়ে আছে। কাল সকালেই আমরা আবার নতুন করে উইন্ডমিল তৈরির কাজ শুরু করব। পুরো শীতটা আমরা কঠোর পরিশ্রম করব, রোদ বৃষ্টি যাই হোক না কেন। পাজি হতচ্ছাড়াটাকে দেখিয়ে দেব অত সহজে আমরা হাল ছাড়ছি না। এই কথার কোনো হেরফের হবে না। এগিয়ে চলো বন্ধুরা, উইন্ডমিল দীর্ঘজীবী হোক, অ্যানিমাল ফার্ম দীর্ঘজীবী হোক। বন্ধুরা, শুনলেন অ্যানিমাল ফার্ম বইয়ের 3য় পর্ব। শীঘ্রই কথা হবে আমাদের নতুন পর্ব নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো শুভ বিদায়।